বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু দুর্দান্ত প্রতাপে একটা খবর দেখলাম যে প্রচার করছে। সবগুলো মিডিয়া না, বেছে বেছে মানে সিলেক্টিভ দুই একটা। তার মধ্যে এই যে যায় দিন নামে একটা পত্রিকা বাংলাদেশে আছে না, তো তাদের এই যে পোর্টাল আছে, অনলাইন পোর্টাল আছে, তো সেখানে তারা খবর দিয়েছে কি, হাসিনা হঠাও, দাবিতে উত্তাল ভারতীয় রাজনীতি। অর্থাৎ ভারতের রাজনীতিতে, অন্য কথায় ভারতের রাজনৈতিক দলগুলো এখন ভারত থেকে শেখ হাসিনাকে হটানোর জন্যে নানা রকম আন্দোলন সংগ্রাম করছে অথবা দাবি দেওয়া পেশ করছে এই নরেন্দ্র মোদী সরকারের কাছে। তো এইটা কোন সূত্রে কিভাবে এই যায় দিন এই পত্রিকার সাংবাদিকরা জানলো কে জানে। আমরা তো ভারতের মিডিয়াগুলোর খবর টবর তো আমরা দেখি, তো সেখানে আমরা তো এই ধরনের কোনো খবর টবর কিছু দেখলাম না। বা ভারতের কোন রাজনৈতিক দল এখন শেখ হাসিনাকে ওই ভারত থেকে হটিয়ে দিতে হবে এ ধরনের দাবি করলো, এমনও তো কোনো বিবৃতি আমরা দেখি নাই কোথাও। তাহলে যায় দিন পত্রিকার সাংবাদিকরা এই খবর কোথা থেকে পাইল? নাকি আসলে উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ শেখ হাসিনাকে খাটো করার জন্য, ছোটো করার জন্যে উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের খবর প্রচার করলো। বাংলাদেশে তো এখন ওই বাক স্বাধীনতার কোনো জায়গা নাই, এবং যারা নাকি পত্রিকায় খবর টবর ছাপে বা মিডিয়াগুলোতে খবর পড়ে, সেখানে তো স্বাধীন এবং মুক্ত কোনো খবর প্রচারের তো সুযোগ নেই, তাই না? অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিলেন, উনি কিন্তু বলছিলেন যে তোমরা যে যেমন ইচ্ছা খুশি আমার সমালোচনা করো, বা যেমন ইচ্ছে খুশি তোমরা তোমাদের বক্তব্য বিবৃতি পেশ করো। বাট খুব অল্প দিনের মধ্যেই আমরা খেয়াল করেছিলাম, যদি কেউ এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এগেনস্টে কথা বলতো, সমালোচনা করতো, বা তাদের উপদেষ্টা বা তাদের কার্যক্রমের কোনো সমালোচনা করত, বা ওই যে বৈষম্যহীন যে আন্দোলন করেছিল যে সমন্বয়ক, তাদের এগেনস্টে কেউ কথাটা বললে সাথে সাথে সেই পত্রিকার অফিসের ওখানে মব বাহিনী গিয়ে হাজির হতো। আগে এটা দেখতাম, প্রথম আলো পত্রিকার সামনেও তো মব বাহিনী গিয়ে হাজির হয়েছিল। তো এই ভয়েতে এখন কিন্তু কেউ আর এই মুক্ত স্বাধীনভাবে কেউ খবর আর প্রচার করে না, করতে পারে না। জানের মায়া তো সবারই আছে, তাই না? আচ্ছা, বুঝলাম জানের মায়ায় অনেকেই হয়তো মুক্ত এবং স্বাধীনভাবে খবর প্রচার করছে না। আমরা মানে জানের মায়া তো সবারই আছে, তাই না? কে পৈতৃক প্রাণটা বেঘরে হারাতে চায়, এটা বুঝলাম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাস্তবতা এটাই। কিন্তু তাই বলে বিকৃত অথবা ভুয়া খবর, মানে যেটাকে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় বলতে হবে যে ফেক নিউজ, তাই না? এই ধরনের খবর প্রচারের অধিকার কি এই পত্রিকাগুলো রাখে নাকি? কারণ এই যে তারা যে খবর দিল যে হাসিনা হঠাও, দাবিতে উত্তাল ভারতীয় রাজনীতি, মানে উত্তাল মানে কি? ভারতের যত রাজনৈতিক দল আছে তারা সবাই, একমাত্র বিজেপি ছাড়া বাকি সবাই এখন ভারত থেকে শেখ হাসিনাকে হটিয়ে দিতে হবে, ভারত থেকে বের করে দিতে হবে এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে, এই ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ভারতে। আমরা তো এই ধরনের ন্যূনতম কোনো খবর আমরা দেখি নেই। আমরা তো খবর দেখি। আসলে ঘটনা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়, যেহেতু শেখ হাসিনার যে একটা ওই যে মামলায়, ওই যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তো সেখানে তো একটা কেসে তার ফাঁসির আদেশ হয়েছে না, মানে মৃত্যুদণ্ড। আর একটা কি জমির প্লট বরাদ্দর আর একটা মামলায় তার 21 বছর কারাদণ্ড হয়েছে, তাই না? তো এই জিনিসটাকে আরও ফুলায় ফাঁপায় শেখ হাসিনাকে ডিফেম করার জন্যে বস্তুত ম্যাটিকুলাস ডিজাইন করেই কিন্তু এই ধরনের খবর প্রচার করা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ শেখ হাসিনা যখন 2024 সালের 5ই আগস্ট ভারতে যান, তখন এই ভারতের সরকার, নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি সরকার একা একা কিন্তু সিদ্ধান্ত নেয় নাই যে শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দেওয়া হবে, একা একা সিদ্ধান্ত নেয় নাই। তখন কিন্তু নরেন্দ্র মোদীর সরকার কি করছে, তাদের দেশে যত রাজনৈতিক দল আছে ন্যাশনাল পর্যায়ে,
এবং তাদের লোক সবাই প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল, তাদের সবার প্রধানকে ডাকছেন নরেন্দ্র মোদী এবং ডেকে তাদের কাছে মতামত নিয়েছেন যে আপনারা কি বলেন, শেখ হাসিনা তো আমাদের দেশে আশ্রয়ের জন্য আসছেন, এখন কি করব। সবাই কিন্তু অকুণ্ঠভাবে, যেমন প্রধান বিরোধী দল এই যে কংগ্রেস, তার যে নেতা রাহুল গান্ধী অকুণ্ঠভাবে তারা সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা এখন বিপন্ন, ওনার জীবন বিপন্ন, অতএব তাকে আশ্রয় দেওয়া যায়। অর্থাৎ সবার সম্মিলিত সম্মতিতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং গত 15 মাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে কারণে ওই ভারত, কথা নেই বার্তা নেই, ভারতের রাজনৈতিক দল শেখ হাসিনার এগেনস্টে চলে যাবে, এমন কোনো ঘটনা আমরা দেখি নাই যে ঘটেছে। তারপরও যা দিন কিন্তু এই সমস্ত খবর দিচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এদের যে খবর দেখলাম, আমি নিজেও দেখলাম ওই খবরটা ওরা যে প্রকাশ করলো, তো ওখানে কিন্তু কোনো রেফারেন্স কিছু দেয় নাই। বলছে শুধুমাত্র ওই যে একজন মুসলিম নেতা আছে না, ওয়াইসি, আসাদউদ্দিন ওয়াইসি, তার বক্তব্য দিল যে সেই নাকি কথাটা বলছে, অর্থাৎ শেখ হাসিনাকে এখন আউট করে দিতে হবে। তো সে তো বলতেই পারে, কিন্তু তারপর ইন্টারেস্টিং ব্যাপার হলো তার ছবি খালি দেখালো, কিন্তু সে যে আসলেই কথা বলছে সেইটা কিন্তু তার মুখ থেকে শোনালো না ভিডিওতে। তার ভিডিও দেখিয়েছে, কিন্তু তার মুখ থেকে কোনো বক্তব্য কিন্তু আমরা দেখলাম না। এবং এই খবরে এমন কোনো রেফারেন্স ভারতের, অর্থাৎ অমুক মিডিয়াতে বলছে বা অমুক পত্রিকা বলছে, এমন কোনো রেফারেন্সও কিন্তু আমরা দেখি নাই। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না? অর্থাৎ অন্য কথায়, এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা তো আস্তে আস্তে যে আন্তর্জাতিক যে মানে যে মঞ্চ, সেখানে আন্তর্জাতিক বিভিন্ন শক্তি, বিভিন্ন প্রভাবশালী দেশ আস্তে আস্তে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অনেকটা বলা যায় যে একমাত্র পাকিস্তান ছাড়া এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে এখন কোনো আন্তর্জাতিক যারা নাকি প্রভাবশালী তারা কেউ নাই। এটা হলো বাস্তবতা। তো এখন এটা তো স্বীকার করা যাবে না, ইটসকে এটা তাদের কৌশল হতে পারে, স্বীকার না করুক। কিন্তু এই মোমেন্টে এই যে আবারও আওয়ামী লীগ ফিরে আসার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো আওয়ামী লীগের যে সমর্থক নেতা কর্মী যারা আছে তাদের ভিতরে একটা নেতিবাচক ভাব তৈরি এবং দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার একটা প্রচেষ্টা ছাড়া আমার কাছে এই খবরের আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে না। এখন অনেকে বলবে যে বাংলাদেশ সরকার তো এই ভারত সরকারের কাছে নাকি করছে, চিঠি লিখছে যে দণ্ডিত আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে, এবং তারা রেফারেন্স দিয়েছে যে এই শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে একটা চুক্তি হয়েছিল, এই বন্দি বিনিময় চুক্তি। বন্দি বিনিময়, খেয়াল করতে হবে, বন্দি বিনিময় অর্থাৎ ভারত সরকার যদি কাউকে বন্দি করে এবং জেলে থাকে, এবং বাংলাদেশ সরকার যদি কাউকে বন্দি করে এবং জেলে থাকে, তো ভারত সরকার যদি বাংলাদেশে তাদের কোনো অপরাধী বাংলাদেশে জেলে আছে, বন্দি আছে, হ্যাঁ তাকে প্রত্যর্পণ করবে। এবং বাংলাদেশে যদি চায় যে ভারতের জেলে বন্দি অবস্থায় বাংলাদেশের কোনো ফেরারি আসামি আছে, তাহলে ভারত তাকে ফেরত দেবে। এই চুক্তিটা হয়েছিল। তো এই চুক্তি তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই যে ভারতে আছে তাদের ক্ষেত্রে তো প্রযোজ্য না, কারণ এরা তো কেউ বন্দি না। শেখ হাসিনা অথবা আর অন্যান্য যে নেতা যারা আছে যাদের বিরুদ্ধে এই একের পর এখন বিভিন্ন রকম দণ্ড ঘোষণা করা হবে, তো এরা তো মুক্ত স্বাধীন, এরা তো কেউ বন্দি না। ভারত সরকার তো কাউকে বন্দি করে জেলের মধ্যে আটকায় রাখে নাই। তাহলে ওই প্রত্যর্পণ যে চুক্তি যেটা আছে ওইটা তো এখানে প্রযোজ্য হবে না। বন্দি যদি থাকতো, শেখ হাসিনা যদি বন্দি থাকতো, তাহলে প্রত্যর্পণ করার একটা বাধ্যবাধকতা থাকতো, তাই না? অর্থাৎ নিয়ম অনুযায়ী কিন্তু শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেওয়ার কোনো মানে এমন কোনো দায়িত্ব তাদের নাই, এবং আইনগতভাবেও কিন্তু ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে বাধ্য না। কিন্তু তারপরেও বাংলাদেশের সংবাদপত্রগুলো এবং বাংলাদেশের বিভিন্ন লোকজন দেখলাম যে এই প্রত্যর্পণ চুক্তির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এবং দেখলাম যে কিছু কিছু লোক বলল যে ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় তাহলে শেখ হাসিনাকে যেন বাংলাদেশের কাছে ফেরত দেয়। প্রশ্ন হচ্ছে, ভারতে ঠেকা পড়ছে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে? বাংলাদেশ যদি শত্রুতাপূর্ণ আচরণ করতে চায়
সেক্ষেত্রে ভারত তো প্রশ্নই ওঠে না বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে। এত ঠেকা কি ভারতের আছে নাকি? আমার তো মনে হয় না। ভারত কি বাংলাদেশের উপরে নির্ভরশীল নাকি বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল? বাংলাদেশি তার যাবতীয় চাহিদার জন্যে ভারতের উপরে নির্ভরশীল। বাংলাদেশের চাউল উৎপাদন কম, ভারত থেকে আমদানি করে, তাই না? এখন রিসেন্টলি মনে হয় যে ভারত বাংলাদেশের চাউল রপ্তানি বন্ধ করে দিয়েছে। তো খবরে দেখলাম যে পাকিস্তান নাকি 1 লক্ষ টন চাউল কিনবে বাংলাদেশের জন্য। কি মায়া মহব্বত, তাই না? তো তারা চাল কিনবে ভালো কথা, কিন্তু সেগুলো কি বাংলাদেশে কি মাগনা দিবে নাকি? মানে খবরটা আমি এটা নিয়ে একটা ভিডিও করব বলে ভাবছি। মানে আবহ তৈরি করা হয়েছে পাকিস্তান বোধ হয় 1 লক্ষ টন চাউল কিনে বাংলাদেশকে উপহার দিবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে পয়সাটা নিবে না। আরে পাকিস্তানের লোকজন খেয়ে না খেয়ে আছে, সেখানে দুর্ভিক্ষ, সেখানে 4 ভাগের 1 ভাগ লোক ভিক্ষা করে খায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা ভিক্ষা করতে যায় বলে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে পাশায় লাথি দিয়ে ফেরত পাঠায়, এবং অতঃপর পাকিস্তানিদেরকে সেই যেমন এই যে আরব আমিরাত দেখলাম যে ভিসা দেওয়া বন্ধ করছে এই অপরাধের কারণে, যে তারা ওখানে গিয়ে ভিক্ষা করে। তো সেই পাকিস্তান বাংলাদেশের জন্য 1 লক্ষ মেট্রিক টন চাউল কিনছে, তাই না? তো বাংলাদেশই তো ভারতের উপরে নির্ভরশীল। ভারত তো বাংলাদেশের উপরে নির্ভরশীল না। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড একটা বড় অংশই কি তৈরি যে গার্মেন্টস পণ্য যে বিদেশে রপ্তানি হয়, এটার উপরে নির্ভরশীল না। তো এর যে কাঁচামাল, ওই যে তুলা, এটা তো 90%-এর ওপরে ভারত থেকেই আসে। ভারত যদি এগুলো রপ্তানি বন্ধ করে দেয়, তো বাংলাদেশের এই গার্মেন্টস পণ্য থেকে যে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এটা তো মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশের অর্থনীতি তো মুখ থুবড়ে পড়বে, তাই না? ভারত যদি পেঁয়াজ, এমনকি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, অন্যান্য মশলা, ডাল, এমনকি কাঁচামরিচ, এইগুলোও যদি বাংলাদেশে প্রেরণ না করে, তো কাঁচামরিচের কেজি হয়ে যাবে 500 টাকা। কিছুদিন আগে দেখছে তো যেই ভারত থেকে কাঁচামরিচ আসছে, তখন কিন্তু এর দাম কমে 80-90 টাকা হয়ে গেছে, তাই না? তো এইগুলো দেখার পরেও এরা বলে যে ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়, তাহলে শেখ হাসিনাকে যেন ফেরত দেয়। কী অদ্ভুত দাবি! মানে এরা কি আসলে মহাকাশে বিচরণ করে নাকি মঙ্গল গ্রহে থাকে, নাকি কল্পনার জগতে থাকে? বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব করবে নাকি ভারত করতে আসবে? ভারতের ঠেকা আছে। এখন এই যে যুদ্ধের ডামাডোল চলছে, তাই না? ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সৈন্য সমাবেশ করছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিসের? বাংলাদেশ যদি ভারতের সাথে শত্রুতামূলক আচরণ করে, তো ভারতও বাংলাদেশের সাথে শত্রুতামূলক আচরণ করবে। তো বাংলাদেশ কি মনে করে যে পাকিস্তানের সহযোগিতা এখানে কিছু জঙ্গি টঙ্গি তৈরি করে ভারতের মধ্যে ঢুকিয়ে ঝামেলা পাকাবে? আর সেইটা যদি করে, তাহলে তো বলা যায় যে বাংলাদেশের কপালে বহুত খারাপই আছে। যে খারাপিটা কিন্তু যে হামাস গাজার জনগণের উপরে করেছে ওই যে ইসরায়েলিদের দ্বারা, তাই না? ইসরায়েলিদের দ্বারা করিয়েছে না? তো বাংলাদেশ যদি বেশি তেড়িবেড়ি করে, ভারত তো ওই রকম পরিস্থিতি তৈরি করলে করতেও পারে, কি পারে না? ভারতের পেটের মধ্যে বসে যদি ভারতকেই হুমকি দেয় বাংলাদেশ, তো ভারত কি ছেড়ে কথা বলবে নাকি? আসলে ভারত অনেকদিন ধরে ধৈর্য ধরে আছে। এইটা বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা এটাকে দুর্বলতা হিসেবে গণ্য করছে। এটা কিন্তু ভারতের লোকজন অনেক ক্ষেত্রে বোঝে কিনা আমি জানি না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।